শুভেচ্ছা আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। জেনেভায় বাংলাদেশ নিয়ে জাতিসংঘের রিপোর্ট উপস্থাপন, শীর্ষ পর্যায়ের নির্দেশেই চলছে গণহত্যা, জানালেন ভলকার তুর্ক। We obviously, as you know, the UN has a very clear position on this, and we always hope that there would be more moratorium pending the abolition of the death penalty. ভারত ফেরত না দিলেও বিচার হবে শেখ হাসিনার, যথেষ্ট তথ্য প্রমাণ আছে সরকারের কাছে, স্কাই নিউজের সাক্ষাৎকারে ডক্টর ইউনুস। বিচারের সাথে ভোটের সম্পর্ক নেই বললেন আমির খসরু, কোনো চাপে নেই ট্রাইব্যুনাল, জানালেন চিফ প্রসিকিউটর। শপথ নিলেন নতুন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, উৎসব সহ সব ভাতা বাড়ছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতির সন্ধান, ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লোপাট হয়েছে বলছে দুদক। মার্কিন কংগ্রেসের ইতিহাসে দীর্ঘতম ভাষণ গড়লেন ডোনাল্ড ট্রাম্প, অভিভাষণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত। 6 সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের নিচে দাঁড়িয়ে আমেরিকার স্বর্ণযুগের সূচনার ঘোষণা দিয়েছিলাম। মাত্র 43 দিনেই অনেক প্রশাসনের 4 কিংবা 8 বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি। বলতে চাই, এটি কেবলই শুরু। জুলাই অভ্যুত্থানে ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করে সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক জেনেভায় এই মন্তব্য করেছেন। নৃশংসতার চিত্র তুলে ধরে বলেছেন, নির্যাতন ও হতাহতের শিকার নারী, শিশুরা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে দায়বদ্ধ সরকার। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক দমন-পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। আন্দোলনকারীদের দমাতে না পেরে গুলি ছোড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, হতাহত হয় হাজারো মানুষ। অভ্যুত্থানের এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের পর মানবতা বিরোধী এমন অপরাধের তদন্ত শুরু হয়। জাতিসংঘের মানবাধিকার কমিশনও আলাদা তদন্ত শুরু করে। বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার প্রাপ্ত তথ্য অনুসন্ধান প্রতিবেদন সংস্থাটির সদস্য দেশগুলোর কাছে সরাসরি তুলে ধরেন। প্রতিবেদন উপস্থাপনের সময় ভলকার তুর্ক জানান, জুলাই গণহত্যায় ব্যাপক ও সংগঠিতভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে নারীর প্রতি সহিংসতাও আছে। They were still in treatment when I was there in November, and some of them have life-altering injuries. It's therefore also important, this is whatever the international community can do, we need resources for victim-centered. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ আন্দোলনে আহত ও নিহতদের স্বজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতে দায়বদ্ধ সরকার। Our constructive engagement with the OHCHR will not end with the report only. Rather, our government is chalking out how we could better utilize the broader mandate of the High Commissioner's Office in our effort for the promotion and protection of human rights of all of our citizens. কথা বলেন আন্দোলনে আহত নিহতদের স্বজন ও নাগরিক প্রতিনিধিরা। Bright young talents like Abu Said, Nafis, Shaikat, Yamin, Jahiduzzaman Tanveen, women like Naima Sultana, and children like Jabir Ibrahim. So many lives lost. People who are mostly 18 to 25 years of age, that this entire generation is traumatized. Apologizing for past actions is insufficient to restore justice. International community can play a vital role. পরে প্রশ্নোত্তর পর্বে আইন উপদেষ্টা জানান, সহিংসতামূলক ঘটনাগুলোর পেছনে ধর্মীয় নয়, রাজনৈতিক শক্তি কাজ করেছে। A number of people who were deeply involved with the Awami League fascist regime, they were attacked. There had been some incidents like that. We strongly condemn that. But in most of the cases, those persons belong to Muslim community. Only a few of them belong to minority religions. So if you brand it as measures against minority community, I would beg to disagree. মানবাধিকার লঙ্ঘন ও গুমের ঘটনা তদন্তের ক্ষেত্রে ভবিষ্যতে জাতিসংঘের মানবাধিকার কমিশন যাবতীয় সহযোগিতা করবে বলে জানান সংস্থাটির হাই কমিশনার। To provide the support, the technical cooperation on all the areas, including on the issue of disappearances. I mean, of course, we bring in also the mechanisms on in fact, the interim government has
already taken the steps to. সব ভেদাভেদ ভুলে সমাজের সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেয়ার এখনই মুখ্য সময় বলে মন্তব্য করেন ভলকার তুর্ক। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের হাতে আছে। বাংলাদেশ বা ভারত যেখানেই থাকেন, মানবতা বিরোধী অপরাধে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শেখ হাসিনা ছাড়াও মানবতা বিরোধী অপরাধে জড়িত তার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিচারে প্রয়োজনীয় তথ্য প্রমাণ আছে সরকারের কাছে। জানান, কেবল শেখ হাসিনাই নয়, মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। The question of trial is not if it will be happening in absentia or in her presence. It will be taking place, not only her, and all the people who were associated with her. Her family members, her clans, her associates, and all the oligarchs, people who promoted her, supported her, made her the way she is. সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। তাকে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। No official response, but we are waiting for that response. I hope so, if the law requires that. I mean, it's a legal issue. If they are required to send her to Bangladesh, I think it's international law will guide that decision. সাক্ষাৎকারে আয়নাঘর প্রসঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, আয়নাঘরগুলোতে ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এসব আয়নাঘরকে জাদুঘর করা হবে বলে জানান ডক্টর ইউনূস। This is within the police territory or army territory, so they have not opened it to the public yet, because this will create a bad response from the army and so on. Those kind of fear that the public gets into the cantonment area where they live, the army people live. So they are restricting those areas, but we have decided to make it a museum so that public can come in. স্কাই নিউজে দেয়া সাক্ষাৎকারে উঠে আসে রোহিঙ্গা সংকটের বিষয়টিও। প্রধান উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে আলোচনা চলছে। We started discussing with the international organizations. Can we help them to keep them on the other side? Do everything that you do on this side, but it will be on the other side, so that they are not pouring into Bangladesh territory. এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, বরং নির্বাচিত সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের শাস্তি নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। নাগরিক পার্টির নেতাদের মন্তব্যের জেরে এই কথা বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, যারা নানা ইস্যু সামনে এনে জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চায়, তাদের চরিত্র ফ্যাসিবাদী সরকারের মতোই। জাহাজ ভাঙা শিল্পে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজন করে গোলটেবিল আলোচনার। অনুষ্ঠানে অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এই শিল্পকে বাধা না দিয়ে সরকারের উচিত সহযোগিতা করা। আগামী 10 বছরে 15,000 জাহাজ ব্রেকিংয়ের জন্য আসবে। 15,000-এর মধ্যে আমি কত বেশি বাংলাদেশে আনতে পারবো? শেখ হাসিনার বিচার এবং জাতীয় নির্বাচন নিয়ে নাগরিক পার্টির নেতাদের বক্তব্য নিয়ে জানতে চাইলে পরে সাংবাদিকদের তিনি বলেন, বিচার সম্পূর্ণই আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলছে আছে এবং চলবে। সুতরাং হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের যত সবার বিচার হতে হবে, তাই না? হাসিনার তো বটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে, সেখানে কারো তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে পড়ে যায় আমাদের।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার আন্দোলন করে যাচ্ছে কয়েকশো শিক্ষক কর্মচারী। আন্দোলনে সংহতি জানাতে এসে অভিযোগ তোলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, সরকারের অভ্যন্তরে আরেকটি সরকার থাকায় প্রধান উপদেষ্টা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের উপর তাকে থাকতে হবে, তাকে দেখতে হবে যে ডানে আশেপাশে শেখ হাসিনার দোষর, শেখ হাসিনার ক্যাসিনো রাজনীতিকে যারা টিকিয়ে রেখেছিল, তারা যদি আপনার প্রশাসনে থাকে তাহলে তো আপনার শিক্ষকদের উন্নতি হবে না। বিএনপি ক্ষমতা এলে শিক্ষকদের দাবি মেনে নেওয়া হবে দেন এমন আশ্বাসও। তারা যদি আপনার প্রশাসনে থাকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচার নির্বাচনের আগে নাকি পরে হবে তা নিয়ে কোনো চাপ নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর আহ্বান জানিয়েছেন বিচার নিয়ে কোনো চাপ সৃষ্টি না করতে, নিরপেক্ষভাবে তদন্ত শেষ করে শিগগিরই শেখ হাসিনা সহ অন্য হেভিওয়েট আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনার বিচার নিয়ে নতুন করে আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিচারের আগে ভোট নয়, নতুন দলের একজন নেতার এমন মন্তব্যে আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার বিচার ইস্যুতে রাজনৈতিক নেতাদের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মামলার বিচার নিয়ে কোনো তাড়াহুড়ো করা হবে না, রাজনৈতিক দলগুলোকেও এ নিয়ে চাপ না দেওয়ার আহ্বান তার। আমরা কোনো রকমের চাপ অনুভব করছি না। রাজনীতিবিদরা বাইরে কোথায় কি বলছেন সেটা তাদের ব্যাপার, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশন সম্পূর্ণভাবে কাজের ক্ষেত্রে স্বাধীন, অতিরিক্ত চাপ প্রয়োগ করবেন না। কারণ ন্যায় বিচার জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া। এখানে যদি অপ্রস্তুত অবস্থায় রিপোর্ট আসে অথবা তাড়াহুড়া করে বিচার করে আমি বিচারের কোনো ত্রুটি করি, তাহলে প্রতিপক্ষ এটার সুযোগ গ্রহণ করবে, ন্যায় বিচার পরাভূত হতে পারে। এদিন ট্রাইব্যুনালের বিচার কাজ পরিদর্শনে আসেন মার্কিন সাবেক দুই কূটনীতিক। এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানও। এরপর তাজুল ইসলাম বলেন, বিচারের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন সাবেক কূটনীতিকরা। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। এদিন গাজীপুরে হৃদয় হত্যা মামলার পুলিশের সাবেক 5 কর্মকর্তাকে ফের কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে 15 জুন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সিয়ার আবরার। এদিকে শপথ গ্রহণের পরেই দুপুরে কর্মস্থল শিক্ষা মন্ত্রণালয়ে যান নতুন শিক্ষা উপদেষ্টা। আর সেখানে তিনি বলেছেন, শিক্ষার্থীরা যেন দেশে বসেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে কাজ শুরু করবেন। অন্যদিকে বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, 10 মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। আর এই বছরের ঈদুল আজহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেয়া হবে। অন্তর্বর্তী সরকারের বহরে যুক্ত হলেন নতুন আরেক উপদেষ্টা। শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক ডক্টর সিয়ার আবরার। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্য ও সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে সরাসরি সচিবালয়ে চলে আসেন নতুন শিক্ষা উপদেষ্টা। তার যোগদান ও উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, নানা চ্যালেঞ্জের মধ্যে চলতে হচ্ছে মন্ত্রণালয়কে। আগামী 10 মার্চের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ সম্পন্ন হবে বলেও জানান তিনি। চাহিদা অনুযায়ী ছাপা হতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু বই চাহিদা মিটে গেছে, কিন্তু মানে বইয়ের আর দরকার নেই। শিক্ষা অফিসাররা বলছে আমাদের বইয়ের দরকার নেই বইয়ের, অথচ এখনো চাহিদা অনুযায়ী কিছু বাকি আছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, স্বল্প সময়ের সংস্কার কমিশন দিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়, সমাধান করতে হবে রাজনৈতিক সরকারকেই। জানান, এই বছরের ঈদুল আজহা থেকেই বেসরকারি শিক্ষকদের চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়া হবে। এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে
একটা হতে পারে দিক নির্দেশনার জন্য একটা কমিশন থাকুক, সেটা আস্তে আস্তে কাজ করবে। এটা ওই আমরা যে 6 মাসের 3 মাসের কমিশন বানিয়েছি, এইটা এসে কিছু করতে পারবে না। এরপরই বক্তব্য দেন নতুন দায়িত্ব নেওয়া উপদেষ্টা অধ্যাপক সিয়ার আবরার। শিক্ষার্থীরা যেন দেশে থেকে আয় ও বিশ্ব নেতৃত্ব দিতে পারে সে কাজ শুরু করার প্রত্যয় জানান তিনি। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল। বক্তব্য শেষে ফুল দিয়ে বিদায়ী উপদেষ্টাকে অভিবাদন আর নতুন উপদেষ্টাকে স্বাগত জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন, যাতে এটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হয়। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার 353তম অধিবেশন সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন তিনি। ILOর অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। তিনি শ্রমিকদের জন্য বীমা সুবিধা এবং স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানেরও নির্দেশ দিয়েছেন। বৈঠকে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব AHM শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের এবং ILOর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়ামো পতিয়ানেন উপস্থিত ছিলেন। এছাড়া জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেন। পদ্মা সেতুর ভূমি অধিগ্রহণে দুর্নীতি পেয়েছে দুদক। এ ঘটনায় 23 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই দিন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রী হাসিনা গাজীর বিরুদ্ধে 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক 2টি মামলা করেছে সংস্থাটি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকার প্রকল্প ছিল পদ্মা সেতু। প্রায় 32,000 কোটি টাকার প্রকল্পে বড় অংশই ছিল ভূমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগে ব্যয়। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণের ক্ষেত্রে পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। পট পরিবর্তনে যার অনুসন্ধানে নেমে নানা অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। সংস্থাটি জানায়, ভুয়া রেকর্ড ও জালিয়াতির মাধ্যমে অর্থ লুটপাটের জন্য মাদারীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটক সহ 23 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভূমি অধিগ্রহণে সরকারি খাস জমি, অর্পিত সম্পত্তি এবং অন্যের মালিকানাধীন সম্পত্তির ভুয়া রেকর্ড সৃজন করে জাল জালিয়াতি, প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে 23টি চেকের বিপরীতে সরকারের 9,57,00,000 টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে জনাব প্রমোদ রঞ্জন ঘটক, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ বেনিফিশিয়ারিদের মোট 23 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 288 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 23,51,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং নিজ প্রতিষ্ঠানের নামে 6টি ব্যাংক হিসাবের মাধ্যমে 257 কোটি টাকারও বেশি মূল্যের অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে আয়ের উৎস আড়াল করেছেন মর্মে অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের 23 কোটি টাকার একটি প্রকল্পে নথি গায়েব ও দুর্নীতির খোঁজে অভিযান চালিয়েছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানায় হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ 9 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন। এদিন গুলশানের আরেকটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আবারও 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলায় নিয়মিত হাজিরা দিতে বুধবার সকালে কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয় শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, মেয়র সহ কয়েকজনকে।
বেলা 10টার দিকে তাদের সবাইকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলামের আদালতে হাজির করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক ঢাকা 7 আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম, সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এই আসামিরা অনেকেই সরাসরি অংশগ্রহণ করেছে এবং অনেকে তারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল, হাসিনাকে সহযোগিতা করেছিল। অতএব এই প্রত্যেকটি মামলায় তারা আসামি হবে এবং এই তার অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তারা আসামি হবে এবং তাদের প্রত্যেকটি মামলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককেও আদালতে হাজির করা হয়। রাজধানীর গুলশান থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আবারও তাকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সহকারে আমাদের বক্তব্য নিয়েছেন এবং পরবর্তীতে 2 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা এই রিমান্ডে সংক্ষুব্ধ হয়েছি, বিক্ষুব্ধ হয়েছি। আদালতে তোলার সময় অনেক আসামি সাংবাদিকদের সাথে কথা বলেন। এর মধ্যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন তাই সবার কাছে দোয়া চেয়েছেন। তোমাদের দোয়া দোয়া করবা। কি দোয়া করব? দোয়া করবা যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরে আনা যায়, আগামী নির্বাচনে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি, এই সমস্ত কারণে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন। তিনি দাবি করেছেন, তেল ছাড়া বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আছে। এরপরও কিছু মানুষের কষ্ট হচ্ছে আর তাই দ্রব্যমূল্য আরও কমানোর চেষ্টা চলছে। বেকারত্ব কমাতে প্রণোদনার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন অর্থ উপদেষ্টা। 3 মাসের বেশি সময় ধরে বাজারে নেই পর্যাপ্ত ভোজ্য তেল। যাও পাওয়া যাচ্ছে তার জন্য গুনতে হচ্ছে বাড়তি দাম। রমজানকে কেন্দ্র করে বেড়েছে মাছ, মাংস, ছোলা সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের দাম। সবজির দাম কিছুটা সহনীয় থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে শসা, লেবু। তবে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বাজারে পণ্যের দাম সহনীয় আছে বলে দাবি অর্থ উপদেষ্টার। লোকের কিছুটা কষ্ট হচ্ছে সেটা আমরা স্বীকার করি, তবে প্রাইসের ব্যাপারে যে কষ্ট হতে এটা মেইনলি হচ্ছে আয়ের সংস্থানটা ব্যাপার। একটা বেটার হলে ভালো হতো সেটা। তবে আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন। তো আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে ইনফ্লেশন হলো, আজকেই গতকাল কি ছিল, আগামী কি হবে, সেটা একটু ডাইনামিক দেখতে হয়। দেশে ব্যবসা বাণিজ্য কমে যাওয়ায় বেড়েছে বেকারত্বের হার। কর্মসংস্থান বাড়াতে প্রণোদনার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করার চেষ্টা চলছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ হিসেবে না, একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে, পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। আর সেকেন্ড হলো নতুন এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটু কম হচ্ছে, যেটা আমরা এখানে বলতে ইমিডিয়েটলি ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রেস এগুলো যে করে, আর ব্যবসা বাণিজ্যটা আমরা চেষ্টা করছি। বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের শ্রমিকদের কর্মসংস্থানের চেষ্টা করছে সরকার, যদিও সবাইকে কাজ দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তাদের প্রতি আমাদের নজর আছে, আমরা চেষ্টা করছি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট দেওয়া। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচটি ইমামের ছেলের সাবেক স্ত্রীর ফ্ল্যাটের লুটপাট পূর্ব পরিকল্পিত, যার মূল হোতা সাবেক কেয়ারটেকার শাকিল, এমনটাই বলছে পুলিশ। এর মধ্যে শাকিল সহ 3 জনকে গ্রেফতার করেছে তারা এবং আদালতে তোলা হলে রিমান্ড না দিয়ে তাদের কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। গুলশানের 81 নম্বর সড়কের 8 নম্বর বাসা, এই বাসারই 4র্থ তলার ফ্ল্যাটে শত শত কোটি টাকা জমা রাখা আছে এমন গুজব ছড়িয়ে তল্লাশির নামে লুটপাটের জন্য সোমবার রাতে জড়ো হন শতাধিক মানুষ। তবে দ্রুততম সময়ে পুলিশি উপস্থিতির কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। সোমবার না হলেও মঙ্গলবার আবারও একই কাজ চালানো হয়।
গণমাধ্যমের উপস্থিতিতে সাবেক এমপি তানভীর ইমামের সাবেক স্ত্রীর ফ্ল্যাটে চালানো হয় লুটপাট এবং ভাঙচুর। প্রায় 1 ঘন্টা ধরে চলা এমন কাজে দুষ্কৃতিকারীরা কাউকেই তোয়াক্কা করেনি। পুলিশ বলছে এই বাসারই সাবেক কেয়ারটেকার শাকিল আহমেদ মূলত শত শত কোটি টাকার গুজব ছড়ায়। শাকিলের এমন পরিকল্পনায় লোকবল দিয়ে সাহায্য করে জুয়েল খন্দকার ও শাকিল খন্দকার। নিজেদের রাজনৈতিক পরিচয় আছে বলে ঘটনাস্থলে দাবি করে এই পিতাপুত্র। এই 3 জনকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় মামলা করেছেন বর্তমান কেয়ারটেকার। ভিডিও ফুটেজ দেখে অজ্ঞাত 15 জনকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঠিক আছে, আমরা যা করার আমরা করছি, আপনারা যা করার করছেন যান। জি, আমি একজন সাধারণ মানুষ, বাংলাদেশের আমজনতা। আমি বাংলাদেশের আমজনতা। এমন ঘটনার পর থেকেই ভবনটি জুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভবনের ভেতরে পরিচিত ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত এই 81 নং সড়কের 2 পাশে বাংলাদেশের চাকরিরত অসংখ্য বিদেশি নাগরিকের অবস্থান। পুরো এলাকা জুড়ে বিরাজ করছে আতঙ্ক। গুলশানের 81 নম্বর এই সড়কটি রাজধানীর অন্যতম অভিজাত এলাকায় পড়েছে, যেখানে নিরাপত্তা ব্যবস্থার কোনো সংকট নেই। কিন্তু তারপরও মঙ্গলবার রাতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে স্থানীয়রা কেউই কথা বলতে রাজি নয়। পরিস্থিতি এমন যে সব পক্ষের উপর থেকেই বিশ্বাস হারিয়েছেন তারা। পুলিশ বলছে মঙ্গলবার রাতেই তাদের কাজ শুরু হয়েছে। তবে একই ঘটনার পুনরাবৃত্তি কেন রোধ করা গেল না সেই বিষয়ে কোনো সদুত্তর নেই পুলিশ কর্মকর্তাদের কাছে। অ্যাজ এ ল এনফোর্সার আমরা যেটা জানি বা আমরা যেটা বলেছি, আমরা যেটা বুঝি যে এইভাবে কোনোখানেই কোনো সার্চ করার কোনো সুযোগ কোনো জনতার নেই। ছাত্র জনতা যেই পর্যায়েরই হোক কারোরই কোথাও নেই। এইটা কনসার্ন অথরিটির অ্যাপ্রুভ নিয়ে কোর্টের অনুমোদন সাপেক্ষে সেটা সংশ্লিষ্ট ল এনফোর্সমেন্ট অথরিটি তারা এটা করতে পারে। বুধবার বিকেলে এই ঘটনায় আটককৃত 3 আসামির রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সিএমএম আদালত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ভাটারায় একটি ভবনের 6 তলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ভবনটির একটি বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের নাম মোহাম্মদ জসিম মিয়া, পেশায় ডেলিভারির কাজ করতেন তিনি। স্ত্রীর সাথে কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে। ভাটারার এই বাসায় একাই থাকতেন জসিম। তার রুমমেটরা জানিয়েছেন প্রেমের বিয়ের পর বেশ কিছুদিন ধরে স্ত্রীর সাথে দ্বন্দ্ব। স্ত্রীকে ফোন কলে রেখে আত্মহত্যা করেছেন জসিম। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে পুলিশ। এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি অটোরিকশা ও বিআরটিসি বাস চালকদের দ্বন্দ্ব থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 পুলিশ সদস্য। বিকেলে কাঞ্চন সেতু এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কাঞ্চন কুড়িল সড়কে সিএনজি অটোরিকশা চলাচলের জন্য চাঁদা দাবি করে বিআরটিসির 2 ব্যক্তি। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও কোনো সুরাহা না মেলায় বিআরটিসি বাস চলাচলে বাধা দেয় সিএনজি চালকরা। আর এ নিয়ে দ্বন্দ্বের জেরে বিআরটিসি বাসে ভাঙচুরের চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তখন উত্তেজিত সিএনজি চালকদের হামলায় আহত হয় রূপগঞ্জ থানার উপপরিদর্শক আবুল সায়েম এবং কনস্টেবল বাচ্চু মিয়া। যে কোনো উৎসবে বাঙালি পুরুষদের প্রথম পছন্দ পাঞ্জাবি। আর তা যদি হয় ঈদের দিন, তাহলে পাঞ্জাবির বিকল্প নেই। তাই সব বয়সের পুরুষদের কথা মাথায় রেখে নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়েছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলো। দামের কিছুটা তারতম্য থাকলেও সব শ্রেণীর মানুষের জন্যই আছে নান্দনিক পাঞ্জাবি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তানফির সিদ্দিক টিপু, ছবি তুলেছেন আরেক সহকর্মী নাহিদ হোসেন। বাঙালি পুরুষদের কি উপহার দেয়া যায় সেসব নিয়ে যারা দ্বিধায় ভোগেন তাদের প্রথম পছন্দ এই পাঞ্জাবি। সামনে ঈদ, তাই বাহারি ডিজাইনের নতুন কালেকশন নিয়ে হাজির ব্র্যান্ড শপগুলো। চলছে বসন্ত, সেই সাথে রোদের প্রকোপ। তাই দেখতে সুন্দর আর পরতে আরাম এমন কাপড়কেই দেয়া হচ্ছে প্রাধান্য।
সামারে সবাই লাইট কালারটা পরতে পছন্দ করে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কাপড়গুলো হচ্ছে একদম সফট লিলিয়ান কটন, রেনি কটন, দেন ব্যাম্বো সিল্ক। প্রিমিয়াম টাইপের হয় যেগুলো একটু ভারী, যেটা কটন আর হচ্ছে ব্র্যান্ডেড কাপড়গুলো মিক্স থাকে, ওগুলো হচ্ছে সব এজেরই পছন্দ করে। বাবা ছেলে থাকে যে পাঞ্জাবিগুলো, যাতে হচ্ছে বাবাও পড়তে পারে ছেলেও পড়তে পারে, ওগুলো হচ্ছে আমরা বেশি এবার ফোকাস করছি। ঈদকে সামনে রেখে পরিবারের নানান বয়সী সদস্যদের চাহিদার কথা মাথায় রেখেই ক্রেতারা করছেন কেনাকাটা। অবশ্যই যে কোয়ালিটিটা আমাকে কমফোর্ট হবে আমার জন্যে সেটা তো নিশ্চয়ই, আর পাশাপাশি মানে ট্রেন্ডি যেটা আব্বুর জন্য একটু নর্মাল সাদা বা অফ হোয়াইট কালারের, আমার জন্য হয়তো একটু কালারফুল সাদার ভিতরে রেগুলার সাইজ ঢোলা ঢালা যারা আমাদের জন্য মানানসই এই ধরনের। ঈদে আপনার পাঞ্জাবির বাজেট যদি বেশি থাকে তাহলে এই ধরনের ব্র্যান্ড শপগুলোতে আপনার জন্য আছে নানান এক্সক্লুসিভ কালেকশন, কিন্তু যদি বাজেট কম হয় সেক্ষেত্রে কি কি বিকল্প ব্যবস্থা রয়েছে চলুন সেগুলো দেখে নিই। বাজেট কম হলে রাজধানীর নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট কিংবা গাউসিয়া হতে পারে ভালো বিকল্প। পপকর্ন, চিনিগুড়া, ভাঙচুর এমন বিচিত্র সব নামে ও ডিজাইনে নতুন পাঞ্জাবির পসরা সাজানো হয়েছে সেখানে। এখানেও সব বয়সী ক্রেতাদের কথা মাথায় রাখা হয়েছে, প্রাধান্য পাচ্ছে গরম। ইন্ডিয়ান কিছু পাঞ্জাবি আছে আমাদের, তারপর গার্মেন্টস কোয়ালিটি কিছু পাঞ্জাবি আছে, চায়নার মধ্যে আছে, বা আমাদের দেশি কিছু প্রোডাক্ট কাপড় এদের মধ্যেও পাওয়া যায়। সর্বোচ্চের ভিতরে আপনার 2000 টাকার মধ্যে আছে, 2000, 1800 এরকম, আর রিজনেবল যে প্রাইসটা 1100, 1200, 1300, 1400, 1500 এরকম। নান্দনিক এসব পাঞ্জাবির দাম হাঁকানো হচ্ছে 1000 থেকে 2500-এর মধ্যে। তবে যদি ঝানু ক্রেতা হন তাদের জন্য দামটা আরও কম হতে পারে। ঈদের দিন সব শ্রেণীর মানুষ নতুন জামা পরে একই ঈদগাহে পড়বে নামাজ, থাকবে না কোনো ভেদাভেদ, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কাশিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বুধবার বন্দর CCT-1 জেটিতে ফেরানো হয় MV-CB নামের ওই জাহাজটি, এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তান থেকে G2G ভিত্তিতে 50,000 টন আতপ চাল আমদানির প্রথম চালান 26,200 টন নিয়ে বন্দরে এসেছে এই জাহাজ। বাকি চালান 10 মার্চ পৌঁছানোর কথা। নমুনা উত্তোলন করে পরীক্ষা সহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে। আর শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সাথে বাংলাদেশে আমদানি রপ্তানি কার্যক্রম থাকলেও গত 1.5 দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে প্রথম আসা জাহাজ এটি। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরে একের পর এক রদবদলার ওলটপালট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া প্রথম ভাষণে দাবি করলেন এটা কেবলই শুরু। বলেছেন 43 দিনে তিনি যে করেছেন অনেক প্রেসিডেন্ট তা 8 বছরেও করতে পারেননি। 1 ঘন্টা 40 মিনিটের বক্তব্যে অভিভাষণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গ্রিনল্যান্ড সহ নানা ইস্যুতে নিজ অবস্থানের সাফাই গাইলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণেই রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 40 মিনিট ধরে বক্তব্য দেন তিনি, যা মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোনো প্রেসিডেন্টের দীর্ঘতম ভাষণ। এর আগে 2000 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 1 ঘন্টা 28 মিনিট বক্তব্য দিয়েছিলেন বিল ক্লিন্টন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব, শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা, মেক্সিকো, চীনের মতো দেশের সাথে। গাজা দখলের পরিকল্পনাও করেছেন। নিজ প্রশাসনের নেয়া এসব পদক্ষেপে সাফাই গিয়েছেন কংগ্রেসের দীর্ঘ ভাষণে। একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু। 6 সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের নিচে দাঁড়িয়ে আমেরিকার স্বর্ণযুগের সূচনার ঘোষণা দিয়েছিলাম। সে সময় থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল যুগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছি। আমরা মাত্র 43 দিনেই অনেক প্রশাসনের 4 কিংবা 8 বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি। বলতে চাই এটি কেবলই শুরু। মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরিতে অর্থ বরাদ্দ দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি। কমান্ডার ইন চিফ হওয়ায় আমার লক্ষ্য ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা। প্রথম ধাপ হিসেবে আমি কংগ্রেসকে বলবো, মাতৃভূমি রক্ষায় গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য তহবিল বরাদ্দ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, শান্তির জন্য প্রস্তুত রাশিয়া।
রাশিয়ার সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা শান্তির জন্য প্রস্তুত বলে জোরালো সংকেত পেয়েছি। আর তাহলে সেটি কি সুন্দর হবে না? এই পাগলামি বন্ধ করা দরকার। আর যুদ্ধ বন্ধ করতে চাইলে অবশ্যই দুপক্ষের সাথেই কথা বলতে হবে। এখনও গ্রিনল্যান্ড ও পানামা খালের মালিকানা চান ট্রাম্প। ক্ষোভ ঝাড়েন অবৈধ অভিবাসী নিয়েও। অভিযোগ, বাইডেন আমলে 2 কোটির বেশি মানুষ অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ভাষণে ধনকুবের ইলন মাস্ককেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।